সাপোজ এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আউটার মেমব্রেন থাকে, এই আউটার মেমব্রেনটাকে যদি সরিয়ে নিই তাহলে জিনিসটা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। আউটার মেমব্রেন সরিয়ে নিলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন শুধুমাত্র ইনার মেমব্রেন পড়ে থাকে, অনলি ইনার মেমব্রেন ইজ প্রেজেন্ট, এরকম স্টেটকে বলে মাইটোপ্লাস্ট। লিখে নাও। When the outer membrane of mitochondria is removed, when the outer membrane of the mitochondria is removed, it is known as mitoplast. It is known as mitoplast. And it helps in the metabolic processes, and it helps in the metabolic processes such as oxidative phosphorylation, such as oxidative phosphorylation. এই ইনার মেমব্রেনটাকে আমরা যখন এই আউটার মেমব্রেনটাকে সরিয়ে নিয়ে শুধু ইনার মেমব্রেন পড়ে থাকবে, তাকে মাইটোপ্লাস্ট বলবো। এ কি করবে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন করবে। একে ভালো হয়েছে। সেটা হচ্ছে কি কন্ড্রিওস্ফিয়ার কাকে বলে? মেহেক এঁকেছিস তো? মেহেক কৃষ হ্যাঁ স্যার। এঁকেছিস? ঘুমিয়ে পড়ছিস কেন? না স্যার। ক্ল্যারিটি থাকতে স্কুল করতে কিভাবে? কন্ড্রিওস্ফিয়ার কখন বলবো? যখন একসাথে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া এরকম ভাবে এক জায়গায় লাম্প হয়ে জমে থাকবে, ঠিক আছে? এই যে জিনিসটা একসাথে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া একসঙ্গে এরকম ভাবে আটকে আছে, এই ধরনের কন্ডিশনকে আমরা বলবো কন্ড্রিওস্ফিয়ার। লিখে রাখ। আগে স্টেটমেন্টটা লেখ, তারপর আনবি। লেখ when multiple mitochondria combines together, when multiple mitochondria combines together to form a rouleau like structure, rouleau spelling হচ্ছে এইটা, to form a rouleau like structure, it is known as chondriosphere. It is known as chondriosphere. লেখো। During higher amount of ATP synthesis, during higher amount of ATP synthesis in the muscle cells, in the muscle cells, mitochondria form, mitochondria form chondriosphere, mitochondria form chondriosphere. Mitoribosome,
মাইটোকন্ড্রিয়ার সঙ্গে রাইবোসোম অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। যখন মাইটোকন্ড্রিয়ার এটা ইনার মেমব্রেন আছে, এরকম ইনার মেমব্রেনের সঙ্গে রাইবোসোমস গুলো এভাবে আটকে থাকবে, এই কন্ডিশনকে বলবো মাইটোরাইবোসোম। ফাংশন প্রোটিন সিনথেসিস। দেখো mitoribosomes are specific ribosomes of mitochondria. Mitoribosomes are specific ribosomes of mitochondria. These help in the protein synthesis required for the protein synthesis required for the development and construction of mitochondria. Development and construction. Ribosomes are the mitochondria's sarcosomes are the mitochondria's that are found in the muscle cells within sarcomere unit. এটাকে যদি ভেঙে আঁকা হয়, এরকম মাসেলের তো এক একটা ইউনিট থাকে, আমি দুটো ক্লাসেরই অনলাইন আর ওই রেকর্ডেড ক্লাস দুটো ক্লাস থেকেই কিন্তু পরীক্ষা নেব ফর নেক্সট উইক থেকে। এখানে নিউক্লিয়াস থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে, ঠিক আছে? তাহলে কি মাসল ফাইবারের মধ্যে এটা হচ্ছে মাসল সেলস, মাসল সেলের মধ্যে যে মায়োফাইব্রিল থাকে এটাকে মাসল সেলের মায়োফাইব্রিল বলে। সেই মায়োফাইব্রিলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া গুলো থাকে এরকম ভাবে প্রেজেন্ট, তাদের আমরা বলি মাইক্রোজোম অর সার্কোজোম। লিখে বলো। যেটা আছে সেই এটাকে আমি বলছি প্লাস্টিড, ঠিক আছে? আমরা প্লাস্টিড সম্বন্ধে যদি পড়ি, তাহলে যখন প্লাস্টিড দেখছি বেসিক্যালি কি কোথায় থাকছে? প্ল্যান্ট সেলের মধ্যে ইনভলভ, প্ল্যান্ট সেলের মধ্যে প্লাস্টিড প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড apart from plant cells আর কোথায় কোথায় দেখা যায়? একটা তো প্লেন প্ল্যান্ট সেলে প্লাস্টিড আছেই, প্ল্যান্ট সেলস। 2 নম্বর ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজম, ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে? এই ফটোসিনথেটিক মাইক্রো অর্গানিজমস এর মধ্যে প্লাস্টিড দেখা যায়। এক্সাম্পল যেমন মোনেরা,
মনের মধ্যে কি লিখবো, রোডোস্পাইরিলাম ব্যাকটেরিয়া একটা, রোডোস্পাইরিলাম। 2 নম্বর দিয়ে রোডোসিউডোমোনাস, এই দুটোর মধ্যে থাকে রোডোস্পাইরিলাম এন্ড রোডোসিউডোমোনাস। এসপি মানে হচ্ছে স্পিসিস। নাম্বার 2 দিয়ে যখন কোনো প্রোটোজোয়ান বডিতে দেখব তার মধ্যে ইউগ্লিনার মধ্যে দেখতে পাবো। নাম্বার 3 যখন কোনো অ্যালগির মধ্যে দেখব তার মধ্যে স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স অ্যান্ড ইউলোথ্রিক্স, এইগুলোর মধ্যে প্লাস্টিক প্রেজেন্ট থাকবে। লিগাল যদি আমরা প্লাস্টিককে ক্লাসিফাই করি না, তাহলে প্লাস্টিককে ইন জেনারেল দুটো ভাবে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে? যদি ক্লাসিফিকেশন অফ প্লাস্টিক দেখি তাহলে একদম প্রথম দিকে প্লাস্টিককে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? এর ক্ষেত্রে দুটো জেনারেল নাম হয়। আমরা একটাকে বলি না ক্লোরোপ্লাস্ট, যেমন বলি ক্লোরোপ্লাস্টের আরেকটা নাম আছে, এটা হলো ওল্ডার ক্লাসিফিকেশন। তাকে নাম দেওয়া হয়েছিল অটোপ্লাস্ট, যেহেতু এটা সব গ্রিন প্ল্যান্টস এর মধ্যেই থাকে, গ্রিন প্ল্যান্টস এর মধ্যে রয়েছে, ঠিক আছে? আর নেক্সট, যখন কোনো প্লাস্টিক অন্য কোনো কালার আদার দ্যান গ্রিন প্রেজেন্ট থাকে, তখন তাকে প্রথমে বলা হতো ট্রোপোপ্লাস্ট। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেই টার্মটাই পরে গিয়ে এসছে ট্রোফোপ্লাস্ট। তোরা এখন যেটা লিখবি সেটা হচ্ছে ট্রোফোপ্লাস্ট। একদম প্রথমে একে বলা হতো ট্রোপোপ্লাস্ট। ট্রোপোনিন গুলো এক ধরনের প্রোটিনের প্রেজেন্স পাওয়া গেছিল, সেই জন্য এই ট্রোপোপ্লাস্ট গুলো এক কালার আদার দ্যান গ্রিন, এই ধরনের যে ক্লাসিফিকেশনটা ছিল, এটা বেসিক্যালি কি করা হতো, একদম প্রথমে দুজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী, একজনের নাম হচ্ছে স্কিম্পার আর আরেকজনের নাম হচ্ছে আর্নস্ট হ্যাকেল, যে আমাদের কিংডম ক্লাসিফিকেশন গুলো ফার্দার এগিয়ে নিয়ে গেছিল। আর্নস্ট হ্যাকেল এন্ড স্কিম্পার, এই দুজন সায়েন্টিস্ট মিলে এই দুটো ক্লাসিফিকেশন করেছিলেন। এটা ওল্ডার ক্লাসিফিকেশন। এখন অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, ক্লোরোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয় মডার্ন ক্লাসিফিকেশন অনুযায়ী। মডার্ন ক্লাসিফিকেশনে 3টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর দিয়ে সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্টটা কি, এর মধ্যে কোনো রকমের কালার থাকবে না, so this will be unpigmented বা non pigmented, this is non pigmented plastid, এর মধ্যে কোনো ক্লোরোফিল কোনো কালার থাকে না, ঠিক আছে? একে আমরা বলবো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের পর আমরা এটা দেখবো, দ্যাট ইজ ক্রোমোপ্লাস্ট। এটা মডার্ন ক্লাসিফিকেশন। ক্রোমোপ্লাস্টের মধ্যে কালার থাকবে, কালার ডট পিগমেন্টেড। এন্ড নাম্বার 3 যেটা থাকবে, দ্যাট উইল বি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট, গ্রিন পিগমেন্টেড।
লিখে ভাই। নেক্সট, এইবার লিউকোপ্লাস্টকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করি, ঠিক আছে? তাহলে যদি লিউকোপ্লাস্টের ক্লাসিফিকেশন দেখি, প্রথমে আগে লিখে নাও একটু যে লিউকোপ্লাস্ট is basically leucoplast is basically a non-pigmented plastid that are found in the seeds, number 1, tuber and roots। যেই পার্টগুলো সাদা রঙের হয় বা ট্রান্সপারেন্ট হয় সেই পার্টগুলোর মধ্যে এই ধরনের সেলসগুলো পাওয়া যায়, এই ধরনের প্লাস্টিকগুলো পাওয়া যায়, ঠিক আছে? লেখো, একে আবার আমরা তিনটে ভাগে ভাগ করি। 1 নম্বর দিয়ে লেখো, আমি এবিসিডি দিয়ে লিখছি, অ্যামাইলোপ্লাস্ট, নাম্বার 2 দিয়ে লেখো অ্যালাইওপ্লাস্ট বা ইলাইওপ্লাস্ট, এন্ড নাম্বার 3 যেটা থাকে তাকে বলে অ্যালিউরোনো বা অ্যালিউরোপ্লাস্ট। অ্যাকচুয়ালি অ্যালিউরোন কথাটা, যেটা ভুট্টার দানায় থাকে না অ্যালিউরন লেয়ার, সেটা অ্যালিউরোপ্লাস্ট। এবার কি কোথায় কোথায় পাই আমরা যদি দেখি, যে কোনো একটা সেলের মধ্যে যখন টিউবার থাকে, এই কোনো একটা ধর পার্টের মধ্যে যখন টিউবার দেখব, মানে পোটাটো টিউবার কিংবা যেই সব জায়গায় স্টার্চ গিয়ে অ্যাকুমুলেট করছে সেইখানে তৈরি হয় হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ঠিক আছে? একটা হচ্ছে এটা, আর 2 নম্বর হচ্ছে সিডস এর মধ্যে সাদা সাদা হয় না, সিডস এর ভেতরে কর্টিলেডের পার্টগুলো, সে তার মধ্যে এইটা প্রচন্ড পরিমাণে প্রেজেন্ট থাকে। নাম্বার 2 যেটা থাকে সেটা হচ্ছে ইলাইওপ্লাস্ট। কোথায় পাই? মনোকট অ্যান্ড ডাইকট সিড, মনোকটিলেডোনাস প্ল্যান্ট অ্যান্ড ডাইকটিলেডোনাস প্ল্যান্ট সিড, এর মধ্যে আমরা কি পাই? ইলাইওপ্লাস্ট। এর ক্ষেত্রে ইলাইওপ্লাস্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অয়েল ড্রপলেটস থাকে, মানে ফ্যাট থাকে, ঠিক আছে? প্রচুর পরিমাণে এর মধ্যে ইলাইওপ্লাস্টের মধ্যে অয়েল ড্রপলেটস প্রেজেন্ট থাকে। এন্ড নাম্বার 3 যেটা থাকে অ্যালিউরোনোপ্লাস্ট, তার ক্ষেত্রে কি হয়, লিউকোপ্লাস্টের একটা প্রোটিনের লেয়ার থাকে, অ্যালিউরন প্রোটিন থাকে, লেয়ার অফ প্রোটিন প্রেজেন্ট থাকে। কাদের ক্ষেত্রে দেখা যায়? মনোকট সিডের ক্ষেত্রে দেখা যায়, মনোকটিলেডোনাস সিডের ক্ষেত্রে দেখা যায়। দেখি এটা যদি ভুট্টা হয়, ভুট্টা এই লেয়ারের বাইরের দিকে, ভুট্টার দানা এমন করে আঁকি তো আমরা, এইখানে যেটা থাকে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালিউরন লেয়ার। এই অ্যালিউরন লেয়ারে যে প্রোটিনটা থাকে তার জন্যই এর এরকম নাম হয়, একে বলে অ্যালিউরন প্লাস্ট। এটা হলো লিউকোপ্লাস্টের ক্যাটাগরি। লিউকোপ্লাস্টকে এই তিনটে ভাগে ভাগ করা হয়।
লিখে ভালো ফটাফট। সেটাকে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে ক্রোমোপ্লাস্ট কি অনেক ধরনের কালার। তোরা যখন এখানে অফলাইন করতে আসবি ক্লাস, আমি তখন তোদের প্রোটনের পাতাগুলো দেখাবো আর কি মাইক্রোস্কোপের তলায়, ঠিক আছে? সেই সময়টায় দেখতে পাবি যে অ্যাপার্ট ফ্রম নর্মাল প্লাস্টিডস বা নর্মাল সেল কালার, ওর মধ্যে বাদামি রঙের কিংবা কমলা রঙের ডিফারেন্ট টাইপসের সেলস গুলোকে দেখতে পাবো ডিউ টু দ্য প্রেজেন্স অফ পিগমেন্ট, ঠিক আছে? যখন কালার আদার দ্যান গ্রিন কালার ইজ প্রেজেন্ট, তখন সেই ধরনের প্লাস্টিককে বলবো ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে আমরা যেগুলো বলি, ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে জেনারেলি চারটে ভাগ হয়। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে জেনারেলি আমরা চারটে ভাগ করি। এর মধ্যে কি হয়, these are colored or pigmented plastids, these are colored or pigmented plastids। এই পিগমেন্টেড প্লাস্টিডস গুলোর ক্ষেত্রে যেই জিনিসটা দাঁড়ায়, এরা জেনারেলি পাতার ডিফারেন্ট কালারস, কালারওয়ালা যেসব জায়গা কিংবা ধর ফ্লাওয়ার্স এর কালার পজিশন, এই ধরনের জিনিসগুলোর মধ্যে থাকে, ঠিক আছে? অথবা ডিফারেন্ট কালারে দেখবি অ্যালগি, কখনো পুকুরের পাশে গিয়ে দেখবি যে ডিফারেন্ট কালারের অ্যালগি তৈরি হয়। জলের কালারটা কোথাও দেখবি একটুখানি কমলা টাইপের হয়ে গেছে কোনো কোনো পুকুরের ওপরে, কখনো কোনো কোনো পুকুরের ক্ষেত্রে দেখবি সেটা প্রচন্ড গ্রিন পরিমাণে রয়েছে। সেই ধরনের কালার পিগমেন্ট গুলো ক্রোমোপ্লাস্টের আন্ডারে আছে। তাহলে এটা চারটে ভাগ। চারটে কি কি? এক নম্বর দিয়ে দেখো রোডোপ্লাস্ট। Rhodoplast or red pigment, rhodoplast or red pigment present থাকে। রোডোপ্লাস্টের ক্ষেত্রে যেইগুলো থাকে, এটা কোথায় থাকে বেসিক্যালি? এক্সাম্পল রেড অ্যালগি, রেড অ্যালগির মধ্যে পাওয়া যায়। এদের মধ্যে বেসিক্যালি দুই ধরনের পিগমেন্টস দেখি। এই ক্লাস এখানটায় ক্লাসিফিকেশনটা একটু বড় হবে, হ্যাঁ? দু ধরনের পিগমেন্টস কি কি প্রেজেন্ট থাকে, তাহলে পিগমেন্ট বলে একটা লিখবো। কি কি পিগমেন্ট থাকে? পিগমেন্ট মানে ডাই, যেটা কালার দিচ্ছে। সেখানে এক নম্বর দিয়ে লেখো ফাইকোজ্যান্থিন, ফাইকোজ্যান্থিন। দু নম্বর দিয়ে লেখো ফাইটোএরিথ্রিন। এই ধরনের পিগমেন্ট থাকে, ফাইকোজ্যান্থিন এন্ড ফাইটোএরিথ্রিন। These imparts the red color, right? নাম্বার 2, এটা এ গেল। এবার বি দিয়ে লেখো। নাম্বার 2 দিয়ে লেখো ফিওপ্লাস্ট, বাদামি কালারের রঞ্জক থাকে, ঠিক আছে? এদের মধ্যে কোন ধরনের পিগমেন্ট থাকে? বাদামি কালারের পিগমেন্ট থাকে, তার মানে ফিওজ্যান্থিন। or ফিউকোজ্যান্থিন, এই পিগমেন্ট গুলো প্রেজেন্ট থাকে। ফিওজ্যান্থিন আর ফিউকোজ্যান্থিন, এদের বেসিক কালারটা কি? যদি আমরা এদের কালার দেখি, এদের ওই কালারটাকে কি বলে? ওই বাদামি কালারটাকে কি বলে বেসিক্যালি? বল, নাটের উপর যে কালারটা থাকে ইংলিশে কি বলে ওটাকে? ভুলে গেল। এটা ব্রাউনিশ টাইপের কালার হয়, তাই না? উডেন ব্রাউন যে কালারটা, ঠিক আছে? এইবার ফিওপ্লাস্ট কোথায় থাকে? এক্সাম্পল হলো ফিওফাইটস। ফিওফাইটা গ্রুপ অফ অ্যালগির মধ্যে। তিন নম্বর সি দিয়ে লিখে রাখ,
জ্যান্থোপ্লাস্ট এদের মধ্যে জ্যান্থোফিল নামে এক ধরনের পিগমেন্ট থাকে। জ্যান্থোফিল পিগমেন্টটা কি কালার দেয়? ইয়েলো কালার দেয়। কোথায় থাকে? একটা হচ্ছে রাইপেন্ড ফ্রুটস, পেকে যাওয়া ফলের উপরের যে লেয়ারের তার মধ্যে যেই ধরনের থাকে। 2 নম্বর আরেকটা জায়গায় থাকে এক্সাম্পল, ইয়েলো কালার কোথায় থাকে? আর অ্যাবসাইজড লিভস। অ্যাবসাইজড লিভস মানে যেই পাতাটা ঝরে যাবে, অ্যাবসিশন হবে যার, যেই পাতাটা ঝরে যায় দেখবি ওগুলো হলুদ কালারের পাতা, যেগুলো পাতাগুলো পেকে পেকে পড়ে যায়, অ্যাবসিশন হয় সেখানে, সেই ধরনের লিভসের ক্ষেত্রে জ্যান্থোপ্লাস্ট প্রেজেন্ট থাকে। লিখে নাও ফটাফট। ক্যারোটিনোপ্লাস্টের ক্ষেত্রে ক্যারোটিনয়েড বা ক্যারোটিন বলে এক ধরনের, বেসিক্যালি দিস ইজ আ কাইন্ড অফ প্রোটিন, ঠিক আছে, কাইন্ড অফ প্রোটিন পিগমেন্ট এটা। কালার কি হয়? অরেঞ্জ। কোথায় পাই? ক্যারেটস। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রোডোপ্লাস্টের কিছু সেলস, এক্সেপশন এটা, হ্যাঁ, তাদের মধ্যে লাইকোপিন প্রেজেন্ট থাকে। রোডোপ্লাস্টের কিছু সেলসের মধ্যে লাইকোপিন থাকে। এই লাইকোপিন গুলো imparts red color to the tomato skin. টমেটো লাল হয়, টমেটো এন্ড চিলি লাল হতে থাকে, তাই জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে লাইকোপিনস প্রেজেন্ট থাকে বলে ওটা লাল হয়। ঠিক আছে, যেটা হলো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, রাইট? এই কয়েকটাই একটু বড়, এছাড়া আর সেরকম বড় কিছু নেই। ক্লোরোপ্লাস্ট যেটা লাস্ট বড় ক্যাটাগরি দেখছিলাম, সেই ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এখানে এরা গ্রিন পিগমেন্টেড, এদের ক্ষেত্রে কি থাকে? ক্লোরোফিলস প্রেজেন্ট থাকে। এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্লোরোফিলস প্রেজেন্ট থাকে। এবার আমাদের যে স্ট্রাকচারটা পড়তে হয়, সেই স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা ক্লোরোপ্লাস্টেরই স্ট্রাকচার পড়ি, ঠিক আছে? গ্রিন পিগমেন্টেড লেখা থাকে, এর মধ্যে কি হয়? বেসিক্যালি 4টে ধরনের আমরা ক্লোরোফিলের প্রেজেন্স দেখতে পাই, ঠিক আছে? এই ক্লোরোপ্লাস্টের মধ্যে 4টে ধরনের ক্লোরোফিলের প্রেজেন্স দেখতে পাই। ক্লোরোফিল এ, বি, সি অ্যান্ড ডি, ঠিক আছে? আর তার সঙ্গে থাকে ফেরিডক্সিন। এইবার স্ট্রাকচার দেখি। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে প্লাস্টিডের যে স্ট্রাকচারটা আমরা আঁকি সেটাই ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। ছোটবেলা থেকে এঁকে এসছি, হলো। এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন। যেইটুকু অংশে পুরো এই গ্রানার এই কম্পোনেন্টটা রয়েছে, এইটুকু অংশকে আমরা একসাথে বলবো গ্রানা।
যখন একটা পুরো কয়েন স্ট্যাককে নিয়ে নেব, এই পুরো কয়েন স্ট্যাকটাকে আমরা বলবো গ্রানাম। যখন এখান থেকে একটা সিঙ্গেল কয়েনকে নেব, that will be called thylakoid, and এই যে দুটো কন্টেন্ট যেটাকে আটকে রেখেছি, যেটাকে আমরা ছোটবেলায় ফ্রেট বলেছি, FRET, এর অ্যাকচুয়াল নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এবার থেকে আমরা স্ট্রোমা ল্যামেলি বলবো। ওকে, হলো এইখানে যে ফ্লুইড গুলো থাকে স্ট্রোমা রিজিয়নে, এটা হচ্ছে স্ট্রোমা রিজিয়ন, আর যেই ফ্লুইডটা থাকে তাকে বলে স্ট্রোমাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার বেসিক্যালি এই গ্রানার রিজিয়নটাতে আমাদের লাইট রিঅ্যাকশন হয়, লাইট রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস। মিটিংটা আছে না শেষ? আর যেখানে স্ট্রোমা রিজিয়ন গুলো রয়েছে, মানে এই পাশে ফাঁকা জায়গাগুলো, এখানে হয় ডার্ক রিঅ্যাকশন অর কেলভিন সাইকেল অফ ফটোসিনথেসিস। ফটাফট লিখে বলো তো। এখানে যে কম্পোনেন্ট গুলো আছে এটা মুছে দিলাম। অ্যাকচুয়াল মেন রোলটা প্লে করে সানলাইটটাকে অ্যাবজর্ব করে ওয়াটারটাকে ভেঙে দেওয়ার, যে মেন রোল প্লে করে, সেই মেন রোলটা প্লে করে অ্যাকচুয়ালি থাইলাকয়েডাল মেমব্রেন। যদি আমরা থাইলাকয়েডের স্ট্রাকচার দেখি, তাহলে থাইলাকয়েড কেমন দেখতে হয় এরকম বলেছিলাম। এটাকে যদি কাটা হয় অ্যাকচুয়ালি থাইলাকয়েডাল মেমব্রেন এরকম দেখতে হয়। এটাও এরকম পিএলপি বাইলেয়ার দিয়ে তৈরি। যদি আমরা দেখি একটা অংশ আমি একটুখানি পিএলপি দিয়ে এঁকে দিলাম, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এবং চ্যানেল প্রোটিন প্রেজেন্ট থাকে। এইবার এই চ্যানেল প্রোটিনের এটা একটা পার্শ্বের পোর্শন, এখানে কতগুলো পিগমেন্টস থাকে, ক্লোরোফিল, এখানে কিছু ইলেকট্রন ক্যারিয়ার থাকে, এখানে এরকম আরো কিছু থাইলাকয়েডাল চ্যানেল প্রোটিনস প্রেজেন্ট থাকে। এরা কি করে, এগুলোকে বলে ইলেকট্রন ক্যারিয়ার। এর মাথার উপরে কতগুলো এরকম পিগমেন্টস প্রেজেন্ট থেকে যায়, যেগুলোকে আমরা বলি ক্লোরোফিল। ভেতরে যে অংশটা থাকে সেটা হলো ম্যাট্রিক্স বা ফ্লুইড। এই অংশটাকে বলে চ্যানেল প্রোটিন। থাইলাকয়েড স্ট্রাকচার আছে, হ্যাঁ, তাহলে ক্লোরোফিলটা কোথায় থাকে সেটা বোঝা যাবে। এই ইলেকট্রন ক্যারিয়ার গুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, আমরা পড়ব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে চেনে হেল্প করে। ঠিক আছে, এই উপরের পার্টটুকু এটা পিএলপি বাইলেয়ার দিয়ে তৈরি।
এইবার যখন ধর এখানে একটা আমি আমার সুবিধার জন্য এখানে আরেকটা ক্লোরোফিল এঁকে নিলাম, যখন সানলাইটটা প্ল্যান্টটা কি করেছিল, রুটস দিয়ে ওয়াটারকে টেনেছিল, তাই তো, ওয়াটারকে টেনেছিল, সানলাইটকে অ্যাবজর্ব করে হচ্ছে আমার এই ক্লোরোফিল পার্টিকেলটা। কি ফর্মে অ্যাবজর্ব করবে, ইন দ্য ফর্ম অফ ফোটন। তখন এখানে থাকা ফটো সিস্টেম, আমরা যখন ফটোসিনথেসিস করব তখন বুঝবো, ফটো সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই ক্লোরোফিলটা কি কাজ করে বেসিক্যালি, ও কি করে, এই ওয়াটারটাকে নিয়ে H2O টাকে নিয়ে ডিভাইড করে দেয় H প্লাস প্লাস OH মাইনাস। এই OH মাইনাস ফার্দার চারটে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে 4OH তৈরি করে, যেটা 2H2 প্লাস 2O2 তৈরি করে ফার্দার, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেনটা থাকে, এই হাইড্রোজেনটা NADP, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সেটাকে NADPH এ কনভার্ট করে, যেটা ডার্ক রিঅ্যাকশনে কাজে লাগে। যেখান থেকে ফার্দার রিউবিস্কো বলে একটা এনজাইম আছে, সেই রিউবিস্কো এনজাইমের সঙ্গে ও একসঙ্গে কোলাবোরেট করে NADPH কনভার্ট করে আর গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। যদি জেনারেল স্ট্রাকচার দেখি তাহলে কি কি কাজ হচ্ছে, একটা হচ্ছে H2O থেকে H+OH- তৈরি হচ্ছে, এক নম্বর। এই যে H+টা, সেই H+টা কি হলো, NADP থেকে NADPH তৈরি করলো। এই NADPH-টা বেসিক্যালি তৈরি হয় ডার্ক রিঅ্যাকশনের সময়। এ আবার কি করবে, অ্যালং উইথ রিউবিস্কো এরা জয়েন করে তৈরি করবে গ্লুকোজ C6H12O6। এই হলো ফাংশন। তাহলে থাইলাকয়েডাল মেমব্রেনের বেসিক ফাংশনটা কি, বেসিক ফাংশনটা হচ্ছে যেই অ্যাবজর্ব ওয়াটারটা থাকে সেটাকে ব্রেকডাউন করে 4OH তৈরি করে, and it releases 4 electrons। যেই ইলেকট্রনগুলো ইলেকট্রন ক্যারিয়ার চেন, এই যে ইলেকট্রনগুলো রয়েছে চারটে ইলেকট্রন, এগুলো ইলেকট্রন ক্যারিয়ার চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে চলে যায়, গিয়ে পুরো বডিতে যেখানে যেখানে ইটিসির দরকার আছে, ইলেকট্রনের রিকোয়ারমেন্ট আছে, সেই সব জায়গাতে ট্রান্সফার হয়ে যায় টু ডু দ্য মেটাবলিক ওয়ার্ক। বুঝতে পেরেছিস কি বললাম, মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এর মানে লিখে নে এই পোর্শনটা।